গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত আমাদের সঙ্গে এসে গেছি এক নতুন এপিসোড নম্বর 11-এ। আজকে আপনার জন্য গল্প রয়েছে লীলা মজুমদারের পেনেটিতে। তো শুরু করছি গল্প লীলা মজুমদারের পেনেটিতে। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটিতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেই জন্য বড় মা ওটায় খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজ মাসিমায় একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন। বড় আমার রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন। সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি, তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় আমা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে কি ওনাদের সঙ্গে উঠা যেত? 2 মাস পরে বড় আমা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর, তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাজে। আর ঝগড়ু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। একে শুধু ভূত কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল। বড় মা তাই শুনে বললেন, কুছ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কু রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না। ভালোই হলো, শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় আমার ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না, মারাও চলে গেছেন। আবার আমাদের ক্লাসের যজ্ঞ আর ভুটে বলে 2 কপ্টেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন একা ছোটবেলার মতো ব্যবহার করেছিল যে ওদের থেকে সম্পর্ক বন্ধ করায় বাধ্য হয়ে পড়েছিল। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাটি হয়ে গেছে। সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটে সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর তক্তকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলার বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছিলেন। কেউ কোথাও নেই, বড় মা কোথাও বেরিয়ে গেছেন। নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম। বই রেখে আবার ঘরের সামনের চাওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ আম গাছ, কাঁঠাল গাছও গোটাগত গাছ। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারাও ঘেঁষে চলে গেছে। সেখানে 3জন মাঝি গেছেন লোক মাছ ধরার ছিপ সরাচ্ছে। একজন বুড়ো আর 2জন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধহয়। আমাকে দেখতে পেয়ে ওরা নিজের থেকে ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল, পিছন দিকের পুকুরে আমরা মাছ ধরে শেখাবো, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি। বুড়োর নাম শিবু, ছেলে দুটো ওর ভাইপো, সিজি আর গুজি। বেশ লোকগুলো, বাড়ির মধ্যে আসতো টাসতো না, চাকর বাকরদের এড়িয়ে চলতো, কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল। আমাকে সাপ কামড়ানোর ওষুধ, বিছুটি লাগার ওষুধ এসব শিখিয়ে দিল। আমাদের বাগানেই পাওয়া যায়। মাঝে মাঝে নাকি খুব রাত করে বাড়ি ফিরত মামা, আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানতেই
যেদিনই মামা বেরোতেন সেদিন ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মাছের কথা, সমুদ্রের কথা। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে যোগু আর ভুটে আর নীলু বলে ওদের যে এক সাকরের জুটেছে, এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বললে, বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগায়। বললাম, না রে, শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে। তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখায়, যে বাছাধনের চুলদারি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনই হেসে লুটোপুটি। বললাম, দেখ, তুই তিনজনেই কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো, তোদের সব সাজিয়ে গুজিয়ে দেবো। সেজিয়ে গুজিয়ে দেবেন কেন বা? রং টং মেখিয়ে দেবার দরকার হবে না, 3টে চাদর দেবেন। আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত নাড়াতে থাকবো আর করে শব্দ করব। দেখবেন ওদের পিলে চমকে যাবে। সেটা চাদর 3টে দিয়ে দিলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে, তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না। বাড়িটার একটা অপবাদ্য আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগভূতেদের সঙ্গে কথা বন্ধ করলাম। বাবা, ওদের রাগ দেখে কি! কি রে হতভাগা, ভাই লাটসাপ হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না, ব্যাচেলার মামার শিক্ষা। তা তো রেগে কাঁই কাঁই। মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ? যজ্ঞ রেগে ফুসফুস করতে করতে বলল, যা মুখে আসবি খবরদার বলবি না গুপে। 100 বার বলবো, তোমরা ভীতু, কাপুরুষ, মেয়ে মানুষ। যজ্ঞ আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টারমশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভূটের পিছন থেকে এসে আমার কানে কানে বলল, সন্ধেবেলা 7টার সময় তোদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি। আমাদের চিন্তা এখনো তোমাদের ঢের বাকি আছে। আমি তো তাই চাই। শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু একটু নার্ভাসও লাগছিল, যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গেই যোগু ভুটে নিল, তিনি কাঁপতেন এসে হাজির। বড় মা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেন্টনগড়ের মিষ্টি দিস, সব একা একা খেলিস না। কথাটা যেন না বললেই হতো না, ওরা তো হেসেই গড়াগড়ি। ভারী রসিকতা হলো। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাচ্চারা টের পাবেন। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, একটু একটু চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারে সেই সরু রাস্তাটাতে নিয়ে গেলাম। বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা। পথের বাঁক ঘুরতেই আমারও গায়ে কাঁটা দিল। ঝোপের পাশে 3টে সাদা মূর্তি, মাথা, মুখ, হাত সব ঢাকা। এবার হাত তুলে তুলে যেন ডাকছে, আর অদ্ভুত একটা ও শব্দ। একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা, চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে ঝাপটে ধরল। তার পরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না, তোমার আর কি বলবো। শোভামাত্র মূর্তিগুলো যেন ঝরঝর করে হাওয়ায় মিলে গেল, শুধু চাদর 3টে মাটিতে পড়ে গেল। যোগু ভুটে নিলেও তক্ষুনি মূর্ছা গেল। আমি পাগলের মতো ও শিবু, ও সিজি, ও গুজি করে ছুটতে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আর গোলযোগ শুনে বঙ্কু, নটবর আর ঝগুরু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল। আমার গায়ে মাথায়ও মিছিমিছি 1 বালতি জল ঢালল। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসে আমাকে কি বকুনি, ওর লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গেছিলি কেন? যত বলি শিবু, সিজি, গুজির কথা, কেউ বিশ্বাস করে না। তারা আবার কি? এতদিন আছি, কেউ তাদের কখনোই দেখেনি, শোনেনি। এ আবার কি কথা? আনতা হলে তাদের খুঁজে
কিন্তু তাদের কি কখনো খুঁজে পাওয়া যায়? তা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে গল্পের মতো উবে গেল। তো নমস্কার, এই ছিল লীলা মজুমদারের পেন্টিতে গল্প। তো আপনারা যদি নিজেদের কোনো সত্যি ঘটনা থেকে থাকেন বা শুনে থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা মেল করুন। তো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার সবাইকে।